ইংরেজিতে একটা শব্দ আছে ট্রিকস্টার, যার বাংলা অর্থ হলো যারা মানুষকে চালাকি বা কৌশল খাটিয়ে ধোঁকা দেয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হলেন একজন ট্রিকস্টার, যিনি চালাকি বা কৌশল খাটিয়ে এই দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন। সংস্কার সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন সংবিধান সংস্কার করা যায় না, তিনি আইন দেখাচ্ছেন, আইনের মারপ্যাচ দেখাচ্ছেন। সালাউদ্দিন আহমেদ পৃথিবীতে এক পিস রেয়ার। আমার মাঝে মধ্যে মনে হয় যে সালাউদ্দিন আহমেদের যুগে, মানে এই যুগে যদি অ্যারিস্টটল, প্লেটো বা নিকোলো ম্যাকিয়াভেলি, জ্যাক রুসোরা জন্ম নিতেন কিংবা হালের জর্জ অরওয়েলরা থাকতেন, তাহলে তারা সালাউদ্দিন আহমেদের পা ধুয়ে পানিতেও খেতেনই, আবার সাথে বলে দিতেন ওস্তাদ আমরা সরি, মাফ চাই। বলতেন আপনি গুরু, আমরা শিষ্য, বুদ্ধি আমাদের কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। কিছুক্ষণের জন্য ধরে নিলাম সালাউদ্দিন আহমেদের ঠিক সংবিধান সংস্কার করা যায় না, কিন্তু এখন সালাউদ্দিন আহমেদকে যদি প্রশ্ন করি, সালাউদ্দিন আহমেদকে বিএনপির 31 দফা পড়ে নাই? বিএনপির 31 দফার প্রথম দফাতে আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। বিএনপির 31 দফা দেওয়া হয়েছিল সেই 2023 সালে। সে সময় তো তিনি শিলং ছিলেন, তাই হয়তো তিনি দেখেননি। যদিও কেউ কেউ সালাউদ্দিন আহমেদের শিলংয়ের এই ছবিগুলো দেখিয়ে বলতেছেন সালাউদ্দিন আহমেদ শিলংয়ে খুব ভালোই জীবন কাটিয়েছেন, এমনকি রাজনৈতিক নেতাকর্মীদের সাথেও তিনি সেখানে দেখা করেছেন। সালাউদ্দিন আহমেদের গুম হওয়া নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার যথেষ্ট সিম্প্যাথি আছে সালাউদ্দিন আহমেদের প্রতি, সালাউদ্দিন আহমেদের ফ্যামিলির প্রতি, এবং হাসিনার এই নৃশংস জঘন্য কাজকে আমি কন্ডেম করি, তীব্র নিন্দা জানাই। উনি গুম হয়েছে কি হয় নাই এই নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, ইভেন আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এখন ওই সালাউদ্দিন আহমেদের সরকারই গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করতেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন আহমেদরা কাকে গুম করতে চান, কেন এই অধ্যাদেশ বাতিল করলেন? যাই হোক, এই আলাপে একটু পরে আসছে। আবার বিএনপির 31 দফাতে ফিরে, বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। সালাউদ্দিন আহমেদ হাসিনা পালানোর পরে দেশে ফেরার পর তিনি 1.5 বছর সময় পেয়েছেন বিএনপির 31 দফা সংশোধন করার। সংবিধান সংস্কারও যদি নাই হয়, তাহলে এই তাদের যে 31 দফার প্রথম দফা, এই দফাটা তিনি গত 1.5 বছরে কেন সংশোধন করলেন না? এই আইন তিনি বিএনপিকে দেখেন নাই কেন তিনি বিএনপিকে বলেন নাই যে আমি যখন শিলংয়ে ছিলাম তোমরা তো 31 দফা দিছো, ও 31 দফায় তোমরা প্রথম দফায় রাখছো যে সংবিধান সংস্কার কমিশন গঠন, কিন্তু সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান তো সংশোধন হয়, সো চলো আমরা এটা ঠিক করি। কিছুক্ষণের জন্য মেনে নিলাম সালাউদ্দিন আহমেদ 31 দফায় ছিল না, তিনি শিলং ছিলেন, এবং শিলং থেকে আসার পর তিনি 31 দফা দেখেন না বা এটাকে খুব একটা গুরুত্ব দেয় নাই। কিন্তু আজ থেকে 2 মাস আগে, অর্থাৎ নির্বাচনের আগে বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছে, বিএনপি যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারের তো বা সেই ইশতেহার কমিটিতে তো ডেফিনেটলি সালাউদ্দিন আহমেদ ছিলেন। ওই ম্যানিফেস্টো তৈরিতে তো সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই কাজ করেছে। সো এরকম একজন ব্যক্তি বিএনপির ম্যানিফেস্টো তৈরিতে থাকবে না বা ম্যানিফেস্টো তৈরি কমিটিতে থাকবে না, এটা অসম্ভবই বলা যায়। স্পেশালি বিএনপি যে সংবিধান সংস্কার রিলেটেড প্রস্তাবনাগুলো রাখছে, ওইটাতে তো ডেফিনেটলি সালাউদ্দিন আহমেদের ইনপুট থাকবে। সো বিএনপির যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর প্রথম ও প্রধান অংশ হচ্ছে রাষ্ট্র সংস্কার, আর রাষ্ট্র সংস্কার ব্যবস্থার স্পষ্টভাবে 3 নম্বর পয়েন্টে হলো সংবিধান সংস্কার। সালাউদ্দিন আহমেদকে এখন বলবেন তিনি ম্যানিফেস্টো তৈরিতে ছিলেন না বা ম্যানিফেস্টো বোর্ডে তিনি ছিলেন না, বললেও বলতে পারেন তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন, এটা সালাউদ্দিন আহমেদের জন্য নতুন কিছু না। জুলাই সনদ আর গণভোট নিয়ে আগে কি বলেছিল সালাউদ্দিন আহমেদ? বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। এই সালাউদ্দিন আহমেদরা যখন 2/3 মেজরিটি পেয়ে গেছে এবং মেজরিটি পেয়ে শপথ নিতে গেছে, ওই শপথ নিতে গিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, কারণ তখন পল্টিমের আবার বলতেছেন আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি, আমরা শপথ কেন নেব? যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। এখন বলেন সালাউদ্দিন আহমেদের কোন বক্তব্যকে আমরা সঠিক ধরে নেব, ভোটের আগেটা নাকি ভোটের পরেটা? কারণ এক বক্তব্য তো আরেক বক্তব্যের পুরোপুরি কন্ট্রাডিক্টরি, বিপরীত। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যাতে আমরা এরকম আরো ভিডিও তৈরি করতে পারি। আমাদেরকে সাপোর্ট করতে পারেন www.afsarquest.com এ গিয়ে। আপনাদের সাপোর্টে আমরা এরকম ভিডিও বানাতে পারছি। ইওর সাপোর্ট ম্যাটার। আর এই যে গণভোটের বুদ্ধি, এই বুদ্ধি সালাউদ্দিন আহমেদের মাথা থেকে বের হয়েছে। সালাউদ্দিন আহমেদ ইভেন এটাও বলেছে জনগণের রায় চূড়ান্ত, আমাদের দ্বিমত থাকলেও জনগণ যে মত দেবে সেটাই আমাদের মেনে নিতে হবে, কারণ আলটিমেটলি পিপল ইজ রিপাবলিক, গণতন্ত্রের জনগণই হচ্ছে
সকল ক্ষমতার উৎস। শুধু তাই না, যারা জুলাই সনদে সই করেছে সেখানে সবার আগে গিয়ে বিএনপি সই করেছে। ইভেন সবাই বলে এসছে এটা যে তারা এই জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন করবে না, আদালতের সম্মুখীন হবে না এই সনদ নিয়ে। এই সনদকে তারা ইভেন সংবিধানের অংশ করবে। যখন জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে 84টা বিষয় ঐক্যমত্য নিয়ে 27টা রাষ্ট্রের মতো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, যে লিখিত অঙ্গীকার করেছে যে এই জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনো ভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। এটা সুস্পষ্ট লিখিত অঙ্গীকার তাদের, তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। ওমা নির্বাচিত হওয়ার পর দিনে আদালতে রিট করে বসে আছে। এই জায়গাটাতে সালাউদ্দিন আহমেদকে একটা ভ্যালিড প্রশ্ন করা যায়। সালাউদ্দিন আহমেদের গতকালকে সংসদের বক্তব্যের পর যে সংবিধান সংস্কার করা যায় না, আচ্ছা সালাউদ্দিন আহমেদ তো সংবিধান সংস্কার পরিষদের মন্তব্য নিয়ে যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সালাউদ্দিন আহমেদ তো ঐক্যমত কমিশনের সদস্য ছিলেন। সালাউদ্দিন আহমেদরা ওই ঐক্যমত কমিশনে রেগুলার বেসিসে গেছেন, চা নাস্তা খাইছেন। ওই ঐক্যমত কমিশনের বিলও আসছে লাখ লাখ টাকা। সো সালাউদ্দিন আহমেদরা যখন ওই ঐক্যমত কমিশনে গিয়েছেন, ওই ঐক্যমত কমিশনে কি বলতে পারেন নাই যে সংবিধান তো সংস্কার করা যায় না, সংবিধান সংস্কার হবে না, এটা আইনে না, এটা অবৈধ সংবিধান, হয় রহিত হবে নাইলে সংবিধান সংশোধন হবে। এই আলাপগুলো তিনি ওই ঐক্যমত কমিশনে দিতে পারেন নাই। বড় সময় ধরে তো তিনি ওখানে গেছেন, আর ওখানে এই জন্যই গেছেন যে সংবিধান সংস্কার করার জন্য। কিন্তু এখন সংসদে এসে বলতেছেন সংবিধান সংস্কার করা যায় না। তখন বুদ্ধি দিয়েছেন গণভোট করার জন্য, এখন সংসদে দাঁড়িয়ে বলতেছেন গণভোট অবৈধ, সংবিধানে গণভোট নাই, সংবিধানে এগুলো নাই। সো এই জিনিসগুলা যখন আপনারা ঐক্যমত কমিশনে ছিলেন তখন এই জিনিসগুলো আপনার মাথায় ছিল না, তখন এগুলো বলেন নাই নাকি? আলটিমেটলি ওই যে বললাম ঠিক স্টার্ট, যে কৌশল এবং যুক্তি খাটিয়ে বুদ্ধি দিয়ে আপনারা মানুষকে ধোঁকা দিচ্ছেন। তাহলে মানুষকে কেন এই ধোঁকাগুলা দিচ্ছেন? সংসদে জাস্ট একটা সেটেল ইস্যুকে বিতর্কিত করতেছে এবং ওই ইস্যুটাকে ঘিরে তারা একটা সার্কাসের আয়োজন করে বসছে। এই কালো আইন কিংবা সংবিধানের দোহাই দিয়ে নির্যাতনগুলো হাসিনা করছিল, এখন বিএনপি করবে, পরে যারা আসবে তারাও করবে। কিন্তু এই যে পরে যারা আসবে তারা হয়তো এই কাজগুলো, বিএনপি যদি বিরোধী দলে যায়, মানে 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, ক্ষমতা তো চিরস্থায়ী না। পরে যারা আসবে তারা ওই সিমিলার এই সংবিধানের দোহাইগুলো দিয়েই বিরোধী দলের উপর, সাধারণ মানুষের উপর এই দমন পীড়ন গুলা বলবে। হাসিনার এমপি মন্ত্রীরা বলছিল না যে আমরা সংবিধান থেকে এক চুলো নড়বো না, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? তারা কি সংবিধান ঠিকঠাক মতো মানছে? সংবিধানে কি গুম আছে? তারা গুম করে নাই। সংবিধানে কি টাকা পয়সা আছে? তারা টাকা পয়সা করে নাই। সংবিধানে কি রাতের নির্বাচন আছে? তারা রাতের নির্বাচন করে নাই, করছে তো সবকিছু সংবিধানের দোহাই দিয়ে। সো ওই পথেই বিএনপি যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ খালি বিধি সংবিধান করতেছে, অথচ অসাংবিধানিক ভাবে বিসমিল্লাহ লাগায় রাখছেন। 4 ক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস আদালত গুলাতে শেখ মুজিবের ছবি থাকার কথা, এখানেও তারা সংবিধান মানতেছেন না। 8টি সিটি কর্পোরেশনে অসাংবিধানিক ভাবে নিজেদের দলীয় লোক বসিয়েছেন। এটা জাস্ট 3টা উদাহরণ দিলাম। সো এরকম সংবিধান ভায়োলেটের আরো অন্তত পক্ষে 30টা উদাহরণ আমি দিতে পারবো যেগুলোতে বিএনপি সংবিধান মানতেছেন না। সো যখন বিএনপি কোনো কিছুতে সংবিধানের দোহাই দিচ্ছেন, আবার নিজেদের প্রয়োজন আবার সংবিধান মানতেছেন না, এটা সংবিধানের দোহাইয়ের কারণে যে আইন করা যাবে, এটা জাস্ট বিএনপির প্রপার হিপোক্রেসি। আর এটা জনগণের টাকা সংসদে বসে জনগণের সাথে তামাশা করা, মানুষের সময় নষ্ট করা। আপনারা কি জানেন 1 মিনিট সংসদের অধিবেশনে জনগণের কত টাকা খরচ হয়? 1 মিনিট সংসদ অধিবেশনে টিআইবির প্রতিবেদন অনুসারে 1 মিনিটে 2,72,364 টাকা খরচ হয়। 1 ঘন্টায় খরচ হয় প্রায় 1,63,41,40,000 টাকা। আর তারা পুরা দিন নষ্ট করে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা এই সংবিধানের এই কেওয়াজগুলা নিয়ে, এগুলা নিয়ে তারা তামাশা করতেছেন। অথচ এটা নিয়ে জনগণ তাদের গণরায় জানিয়ে দিয়েছে গণভোটের মধ্য দিয়ে। এখন জাস্ট ওই ফিক্স ইস্যু, সেটেল ইস্যুটাকে তারা জাস্ট বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবায়ন না করে তারা নানা ধরনের আইনে ফাঁক ফোকর দিয়ে এটাকে নতুন বিতর্কের সৃষ্টি করছেন। যাই হোক, ওইগুলো বলতে চাই না। জুলাই সনদ বাদ দেন, গণভোট মানেন আর না মানেন, আপনারা যে ম্যানিফেস্টো দিয়েছেন, ইশতেহার দিয়েছেন নির্বাচনের আগে, ওইটা তো মানবেন। আপনাদের 31 দফা এবং ম্যানিফেস্টোর প্রথম কমিটমেন্ট ছিল আপনারা সংবিধান সংস্কার করবেন। এখন আপনারা বলতেছেন সংবিধান নাকি সংস্কারই করা যায় না। সো ওইটাতে আপনারা গড়িমসি করতেছেন। জনগণ যে গণরায় দিয়েছে সেটাকে আপনারা উপেক্ষা করে নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা মতো করতে চাচ্ছেন, এবং এটা যে দেশের জন্য কত ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ দেখাই। দেখেন, গত 17 বছর বিএনপি বলে গেছে বিচার বিভাগ স্বাধীন না, বিচার বিভাগের স্বাধীনতা নাই, বিচার বিভাগে হাসিনার কর্তৃত্ব। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায়, বিএনপি যদি ক্ষমতা আসে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। ইভেন বিএনপির ম্যানিফেস্টোতেও বলা আছে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। ভালো কথা, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা দরকার। বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে এই নিয়ে কারো দ্বিমত নাই, বিচার বিভাগের স্বাধীনতা দরকার। তো সবার ঐক্যমতের ভিত্তিতে ইউনূস বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচার বিভাগের সংস্কার কমিশন করলেন। সেই সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতি বা বিচারপতি নিয়োগের একটা অধ্যাদেশ জারি করেছে
করেছেন গত বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে। আগে বিচারপতি নিয়োগ হচ্ছে সংবিধানের 95 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দেবেন। মনে হচ্ছে নাকি সুন্দর, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আবার সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কোনো বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো বিচারপতি নিয়োগ দিতে হয় তাহলে ডেফিনেটলি রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ বিচারপতি আলটিমেটলি নিয়োগ হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বা প্রধানমন্ত্রীর রিকমেন্ডেশন অনুসারে। সো আলটিমেটলি বিচার বিভাগ তো আর স্বাধীন থাকতেছে না, প্রধানমন্ত্রীর অনুগত কেউই প্রধান বিচারপতি বা বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছে। এই জন্য দেখবেন যে হাইকোর্ট প্রাঙ্গণেও মানে শিক্ষিত বিচারকরা পর্যন্ত লাগা ধান লাগা এরকম স্লোগান দিচ্ছে। কিন্তু প্রফেসর ইউনূস বিচার বিভাগ স্বাধীন করার স্বার্থে এই বিধান বাতিল করে দেন এবং বিধান করেন প্রধান বিচারপতির নেতৃত্বে অপর 3 বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং সাবেক একজন বিচারপতি ও একজন অধ্যাপককে নিয়ে গঠিত কাউন্সিল বিচারপতি পদে নিয়োগযোগ্য ব্যক্তিকে বাছাই করবে। তারপর রাষ্ট্রপতির কাছে নিয়োগের নাম পাঠাবে। এই প্রস্তাব প্রধান বিচারপতি পরামর্শ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতি কাউন্সিলের বাছাই করা ব্যক্তিকে বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। এটাকে যদি সহজ করে বলি, এক্সিস্টিং যে প্রধান বিচারপতি আছেন ওই প্রধান বিচারপতির নেতৃত্বে আরো 3 জন বিচারপতি থাকবেন এবং অ্যাটর্নি জেনারেল থাকবেন এবং সাবেক একজন প্রধান বিচারপতি থাকবেন এবং একটা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক থাকবেন এই আইন বিষয়ে যার দক্ষতা আছে। সো এই টোটাল 6-7 জনের সমন্বয়ে একটা কাউন্সিল গঠিত হবে বা একটা বোর্ড, একটা কমিটি গঠিত হবে। ওই কমিটি মিলে তারা সিদ্ধান্ত নেবেন বা তারা দেখবেন যাচাই বাছাই করে, যোগ্যতা যাচাই বাছাই করে একজনকে নেক্সট প্রধান বিচারপতি বা বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন এবং এই নিয়োগের সুপারিশ তারা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এবং রাষ্ট্রপতি জাস্ট ওই যে কমিটি, এই কমিটি যাকে রিকমেন্ড করছে তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। সো এখানে আর পলিটিক্যাল হস্তক্ষেপ থাকবে না, এখানে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না। অর্থাৎ এই কমিটির সিদ্ধান্ত অনুসারে যদি বিচারপতি নিয়োগ হয় তাহলে কোন বিচারপতিকে সে প্রধান বিচারপতি হওয়ার জন্য কোনো দলের অনুগত থাকতে হচ্ছে না, সে স্বাধীনভাবে বিচার কার্যটা করতে পারছে। সো ডক্টর ইউনূস কিন্তু এইরকম স্বাধীন বিচার ব্যবস্থা করার চেষ্টা করেছেন। কিন্তু এই যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সে অধ্যাদেশ পর্যন্ত বাতিল করে দিয়েছেন। অর্থাৎ বিচারপতি হাসিনা আমলে যেভাবে নিয়োগ হতো, হাসিনা যেভাবে তার পরামর্শক্রমে তার আনুগতদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিতেন, ওই একই আইনে ফিরে যাচ্ছেন হচ্ছে এই তারেক রহমান। বিচার বিভাগের স্বাধীনতা এখানে আর চাচ্ছেন না, হাসিনার আইনেই ফিরে যাচ্ছেন। সো ফলে দেখবেন আবার সামনে যেটা হবে যে এই যে লাগা দান লাগা এই টাইপের স্লোগান যারা দেখবেন, যারা তারেক রহমানের পা গিয়ে সালাম করবেন, তারেক রহমানের জন্য গাড়ির পেছনে দৌড়াবেন, এই টাইপের কেউ কিংবা কালো মানিকের মতো বাটপাররা আবার আমাদের কপালে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবে। আলটিমেটলি বিচার বিভাগ পলিটিসাইজ হয়ে যাবে। আর এটা নিয়ে দেশের সাধারণ মানুষ যে যুদ্ধ করেছে বিচার বিভাগের স্বাধীনতা, ইভেন বিএনপি যে যুদ্ধ করেছে বিচার বিভাগের স্বাধীনতা, বিএনপির ম্যানিফেস্টোতে যেটা আছে বিচার বিভাগের স্বাধীনতা, সবকিছুর পরিপন্থী হচ্ছে বিএনপির এই অধ্যাদেশ বাতিল করা। যেটা বিএনপির ম্যানিফেস্টো 31 দফা থেকে শুরু করে বিএনপির যে রাষ্ট্রীয় অঙ্গীকার সবকিছুর পরিপন্থী, সবকিছুকে ভায়োলেট করতেছেন। এবং বিএনপি বিট্রায়াল গুলা কেন করতেছে? কারণ হচ্ছে বিএনপি আলটিমেট পাওয়ারফুল হয়ে থাকতে চায়, বিএনপির বিচার বিভাগের কন্ট্রোল বিএনপির হাতে বিএনপি রাখতে চায় বা তারেক রহমানের হাতে তারেক রহমান রাখতে চায়। নাইলে বিচার বিভাগ স্বাধীন করলে তো ওই অধ্যাদেশ বাতিল করার কথা না। আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে এরকম মাথা উঁচু করে বলেন, আমরা জুলাইয়ের পক্ষের শক্তি, আমরা বাস্তবায়ন করব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সো কিভাবে পালন করবে? এটা হচ্ছে তার অন্যতম নজির যে যেটা নিজেদের পক্ষের সেটা রাখবেন, যেটা নিজেদের পক্ষের না সেটা তারা বাতিল করে দেবেন। নাইলে বিচারপতি নিয়োগের এই অধ্যাদেশ বাতিল করা বা বিচার বিভাগের স্বাধীনতা চাওয়ার বিপরীতে গিয়ে নিজেদের পক্ষে রাখা, প্রধানমন্ত্রীর হাতে রাখা, এটার কি যুক্তি আপনি দেখাতে পারবেন? সো তারা কিভাবে বাস্তবায়ন করবেন? এভাবে তারা বাস্তবায়ন করবেন। এটা তো শুধু একটা অধ্যাদেশে উদাহরণ দিলাম যেটা বিএনপি বাতিল করে দিয়েছেন। এরকম বিএনপি 4টা অধ্যাদেশ বাতিল করে দিয়েছে এবং এরকম আরো অন্তত 20টা অধ্যাদেশ বিএনপি ঝুলাই রাখছে যেগুলো শীঘ্রই বাতিল হয়ে যাবে কিংবা সংশোধন করা হবে। এবং আলটিমেটলি ওই অধ্যাদেশগুলো দেখলে, ওই 20টা দেখলে আপনার কাছে মনে হবে কেন জানি এই রাষ্ট্র হাসিনা চালাচ্ছে বা হাসিনা থাকলে যেভাবে বাতিল করে দিত ওইভাবে বাতিল করে দিচ্ছে। বা বিএনপির যে ক্যাবিনেট, যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার মধ্যে কোনোভাবে হাসিনা লুকায় আছে, হাসিনা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতেছে। নাইলে এই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়ার তো কোনো রিজন আমি দেখি না। বা যেগুলোকে সংশোধন করার কথা বলা হচ্ছে ওইগুলো নিজেদের মতো করে নিজেদের স্বার্থ রক্ষায় তারা ওইভাবেই ম্যানুফ্যাকচার করবে। যেমন ধরেন তথ্য অধিকার অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ। মানবাধিকার ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল চায় কেন বিএনপি কাকে গুম করতে চায়? ইভেন বিএনপি এখন নতুন করে সংজ্ঞা বের করছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে সেটাকে গুম বলা যাবে না। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে বছরের পর বছর আটকায় রাখবেন আর তার পরিবার কেউ জানতে দিবেন না। কিভাবে আটকায় রাখবেন? ওইরকম 3 ফিট বাই 3 ফিটের আয়নাঘর বানিয়ে যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না। আর কেউ যদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকে তাহলে তাকে আপনি অ্যারেস্ট করেন, তাকে প্রচলিত আইন অনুসারে যে এক্সিস্টিং আইনগুলো আছে ওই আইনগুলো অনুসারে তাকে অ্যারেস্ট করে সাজা দেন। সে যদি জাতীয় নিরাপত্তার জন্য অত বড় থ্রেট হয়
হয় তাহলে তাকে আপনি ফাঁসি দেন, মানে বিচার করে ফাঁসি দেন। অন্ততপক্ষে তার পরিবারকে তো এটা জানতে দিন যে এই লোক জাতীয় নিরাপত্তার জন্য থ্রেটের জন্য আমরা তাকে গ্রেপ্তার করছি, তাকে আপনি অন্ততপক্ষে গ্রেপ্তার দেখান এবং পরিবারকে জানতে তো দিবেন যে সে কই আছে। কিন্তু এই জন্য আপনাকে গুম করতে হবে কেন? এই জন্য তাকে তার হঠাৎ করে সে বাজারে যাচ্ছে, বাজারে তাকে হঠাৎ করে কালো পোশাকদারে একটা সাদা গাড়ি এসে তুলে নিয়ে যাবে, কালো গাড়ি এসে তুলে নিয়ে যাবে, রাতে 2টা-3টা বাজে একটা গাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে তাকে মাথা বেঁধে এইভাবে তুলে নিয়ে যাবে। সো এই গুমের সংস্কৃতি কেন? মানে তাকে গুমই করতে হবে কেন? এই জায়গায় আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসছে। হাসিনা যদি আগামীকালকে বলে বসে বা আজকে বলে বসে যে আমি কাউকে গুম করি নাই, যাদেরকে তোমরা গুম হিসেবে দেখাইছো তাদেরকে আমি রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আটকায় রাখছি, তখন কি বলবেন? তখন আপনি কি পারবেন তুলিয়াপার ভাইকে তুলিয়াপাকে ফিরিয়ে দিতে, বা সুমন ভাইয়ের মাকে সুমন ভাইকে ফিরিয়ে দিতে? আপনারা আমার সুমনটা এনে দিবেন নি আব্বা। ইলিয়াস আলীর সন্তানদেরকে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে। সুমন ভাই কোথায়? ইলিয়াস আলী কোথায়? বা এরকম যারা এখনো নিজেদের বাবা মায়ের ছবি নিয়ে ঘুরছে, নিজেদের বাবা মা ভাই বোনকে খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে তাদের আত্মীয় স্বজনকে ফিরিয়ে দিতে পারবেন না। তো তাদের কাছে আপনি কি উত্তর দিবেন? এবং আমরা তো জানি ইলিয়াস আলীর সাথে কি পরিণতি হয়েছিল, হয়তো সুমন ভাইয়ের সাথে কিংবা আরো অন্যান্য ভিকটিমদের সাথে কি পরিণতি হয়েছিল, এগুলো তো আমরা গুম কমিশনের প্রতিবেদন থেকে দেখেছি। তাহলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যদি ইলিয়াস আলীকে ফেরত দিতে নাই পারেন, সুমন ভাইকে ফেরত দিতে নাই পারেন, তাহলে আপনি আবার নতুন করে কাকে ইলিয়াস আলী বানাইতে চাইতেছেন? কাকে সাজেদুল ইসলাম সুমন বানাইতে চাইতেছেন? কাকে মীর আহমদ বিন কাসিম বানাইতে চাইতেছেন? ইভেন এগুলা করে কিন্তু হাসিনাও টিকতে পারে নাই। সো আপনারাও যে অনেক দূর টিকে যাবেন, আজীবন ক্ষমতার সে বন্দোবস্ত করে ফেলবেন, বিষয়টা কিন্তু এমন না। ইন্টারেস্টিংলি তুলিয়াপা গুমের মামলাগুলোর আপডেট নিয়ে আদালতে গেছেন। উনি বলতেছেন যে গুমের অভিযোগগুলোই গুম হয়ে যাচ্ছে। সেটাই কথা, যে আমাদের গুমের অভিযোগগুলোও দেখা যাচ্ছে গুম হয়ে গেছে। সো আমরা কি আবার গুমের সংস্কৃতি, আয়নাগরের সংস্কৃতিতে ফিরে যাচ্ছি? না হলে এই গুমের অধ্যাদেশগুলো বাতিল কেন? যতগুলো অধ্যাদেশ বাতিল করেছে সবগুলো সরকারকে জবাব দিতে রাখতে পারে, অ্যাকাউন্টেবল করতে পারে, সরকারকে স্বৈরাচার হওয়া থেকে আটকায়, এমন সব অধ্যাদেশ বাদ দিয়েছেন। আর যেগুলোতে সরকার ক্ষমতা বৃদ্ধি করবে, সরকারের নিয়ে কর্তৃত্ব বৃদ্ধি করবে, ওইগুলো তারা পাশ করে দিয়েছে। বিএনপি নির্বাচিত হওয়ার ডে 1 থেকে এই দিশাইতেগুলো করে আসছে। আর এটা আলটিমেটলি বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে আরেকটা ভয়াবহ অভ্যুত্থান এবং রক্তপাতের দিকে ঠেলে দেবে। সেটা হয়তো 5 বছর না 10 বছর না 15 বছর না 20 বছর পর হইলেও এরকম একটা রক্তপাতের দিকে বাংলাদেশের সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে সেরকম একটা অভ্যুত্থানের দিকে ঠেলে দেবে। এখন বিএনপি সংবিধান দেখাচ্ছে, কিন্তু সংবিধান দেখে তো এদেশের মানুষ রক্ত দেয় নাই। যাই হোক, স্বৈরাচার এরশাদ এসে 10 বছর, খুনি হাসিনা সব কুক্ষিগত করেও 17 বছর বেশি টিকতে পারে নাই। বিএনপি হাসিনার চেয়ে শক্তিশালী হলে বড় জোর 20 বছর নাইলে 30 বছর টিকবে। কিন্তু মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী না, নিজেদের সার্ভাইভাল মাথায় রাখতে হবে। নাকি হাসিনার মতো পালিয়ে যাওয়ার পর আবার এখন হাসিনা যেভাবে তত্ত্বাবধায়ক চাচ্ছে, বিএনপিও এক সময় গিয়ে আবার বিচার বিভাগের স্বাধীনতা চাইবে, আবার গণতন্ত্র চাইবে, আবার তত্ত্বাবধায়ক চাইবে, আবার নির্বাচন কমিশনের স্বাধীনতা চাইবে, আবার দুদকের স্বাধীনতা চাইবে। অথচ যখন ক্ষমতায় আসে তখন সকল অধ্যাদেশ, এই সকল অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, গুম প্রতিকার প্রতিরোধের অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এগুলো নাকি আবার 20 বছর পরে বিরোধী দলে গেলে বিএনপি এগুলোর প্রয়োজনীয়তা উপভোগ করবে, সেটা সামনের সময় বলে দেবে। অ্যান্ড অনেস্টলি যদি বলি, আমরা বা জাতি হিসেবে খুবই দুর্ভাগা। কতগুলো বাটপাড়ার কাছে আমরা জিম্মি। 1757 থেকে 1947 পর্যন্ত আমরা রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। ফাইনালি 47 এসে আমরা মনে করেছি আমরা আজাদি পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি। এবার আমরা আমাদের সাম্যের রাষ্ট্রে পাবো, আমরা আমাদের কল্যাণ রাষ্ট্র পাবো, আমরা মুক্ত হয়েছে আমাদের দেশ। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল 71-এ আমাদেরকে আবার রক্ত দিতে হলো। শুধু রক্তই না, আমাদেরকে দিতে হয়েছে ইজ্জত। 71-এ এই রক্ত ইজ্জত দেওয়ার বিনিময়ে আমাদেরকে আশা দেওয়া হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল যে আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্র দিবে, বৈষম্যহীন সমাজ দিবে, বৈষম্যহীন অর্থনীতি দিবে, আমাদের ছেলে মেয়েরা শিক্ষা চিকিৎসা সবকিছু পাবে, আমরা সুশাসন পাবো, ন্যায় বিচার পাবো। কিন্তু 71-এর পরবর্তীতে আমাদের কপালে সেটার কোনোটাই জোটে নাই। 90-এ এসে আমরা 90-এর আগে আমরা আবার একটা স্বৈরাচারের কবলে পড়লাম। 90-এ আমরা আবার রক্ত দিলাম, সেখানেও আমাদেরকে সংস্কারের আশা দেখানো হয়েছিল, সেখানেও আমাদেরকে আশা দেওয়া হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্রে, ডেমোক্রেটিক রাষ্ট্রে, যেখানে আমরা ডেমোক্রেটিক চর্চা করতে পারবো, গণতান্ত্রিক চর্চা করতে পারবো, আমাদের অধিকার সমুন্নত হবে, আমরা বৈষম্যহীন সমাজ পাবো। কিন্তু পরবর্তীতে সেটাও আবার কুক্ষিগত হয়ে যায়। 24-এ টানা 3টা নির্বাচনে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে নাই। মানুষ তাদের ডেমোক্রেটিক রাইট থেকে শুরু করে সুশাসন, ন্যায় বিচার থেকে শুরু করে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে 71 দেশ স্বাধীন হয়েছিল, সে আকাঙ্ক্ষার এভরি সিঙ্গেল আসপেক্ট হাসিনার এই গত 15 বছর স্বৈরাচারী রেজিমে ধর্ষিত হয়েছে, ধ্বংস হয়েছে। মানুষ সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
এবং 24 রক্ত দেওয়ার বিনিময়ে আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্র দেওয়া হবে, সুশাসন দেওয়া হবে, ন্যায় বিচার দেওয়া হবে, স্বাধীন বিচার বিভাগ দেওয়া হবে, বৈষম্যহীন সমাজ দেওয়া হবে, নাগরিকদের আকাঙ্ক্ষা অভিপ্রায়ের একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমাদের 1500 জীবন রক্ত দিয়ে দিল দেশ স্বাধীন করার জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য, মুক্তির জন্য। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর স্বৈরাচার পতনের পর 150 জন শিশু তাদের রক্তের বিনিময়ের পর একটা ডেমোক্রেটিক নির্বাচন হলো। এই নির্বাচনের পর আবার জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আবার নতুন স্বৈরাচারিক ব্যবস্থার দিকে পরিণত হচ্ছে। জনগণের আর মুক্তি মিলল না, আর আজাদি আসলো না, শাসক আসে আর যায়, জনগণের আর মুক্তি মিলে না। হয়তো আজ থেকে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আবার কে এরকম সেম লোভ দেখাবে, কে এরকম সেম আশা দেবে যে তোমাদেরকে কল্যাণ রাষ্ট্র দেব, তোমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্র দেব, তোমাদেরকে সুশাসন দেব, তোমাদেরকে ন্যায় বিচার দেব। আমরা হয়তো গরু ছাগলের মতো আবার রক্ত দেব। আমরা চাষাভুষা কৃষকের ছেলেরা, রাস্তার ছেলেরা, মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা রক্ত দিব, আবার ক্ষমতা দখল করে নেবে এলিটরা। যেভাবে 24-এর পরবর্তীতে বিদেশ থেকে এসে আবার সংসদে ঢুকে গেছে, যারা 10 বছর, 15 বছর, 12 বছর, 5 বছর ধরে বিদেশ ছিল, তারা আবার এসে পার্লামেন্টে ঢুকে গেছে। ওই একইভাবে আল্লাহ না করুক 10 বছর, 15 বছর কিংবা 20 বছর পরে যদি আবার কোনো অভ্যুত্থান হয়, দেখা যাবে দিল্লি পলাতক যারা আছে তারা এসে আবার পার্লামেন্টে ঢুকে গেছে, তারাই আবার ওই বিট্রায়াল গুলা করবে। সো এই জাতের যেমন রক্ত দিছে গরিব কামার কুমার, জেলে চাষারা, আর ক্ষমতা দখল করে নিছে এলিটরা, ওই এলিটরাই আবার ক্ষমতা দখল করে নেবে। সো যতদিন পর্যন্ত না আমরা নিজেরা যোগ্যতা অর্জন করতেছি, মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা যোগ্যতা অর্জন করতেছি, ততদিন পর্যন্ত আমরা জাস্ট রক্ত দিয়ে যাব, আমরা আর আজাদি পাবো না, আমরা আর মুক্তি পাবো না। শেষে এসে এটা বলতে চাই, আপনি যে দলের সমর্থক হন না কেন, আমার কোনো আপত্তি নাই, আপনার প্রতি আমার কোনো ঘৃণা নাই, আলাদা অ্যালার্জি নাই। কিন্তু আমি এটা বলতে চাই, আপনি অন্তত পক্ষে নিজের অধিকার সম্পর্কে তো সচেতন হন, নিজের অধিকার নিয়ে নিজের দলকে তো অন্তত প্রশ্ন করুন। যদি সেটা করতে না পারেন, আলটিমেটলি আপনি আদতে দাসী থেকে গেলেন, একটা দলের চাকর বাকরি থেকে গেলেন, আর আপনার মৃত্যুতে, আপনার অধিকার হরণে সে দলের কিচ্ছু যায় আসে না। আর আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যাতে আমরা এরকম আরো ভিডিও বানাতে পারি, আপনাদের পক্ষের হয়ে কথা বলতে পারি। সাপোর্ট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।